তাহলে চলো আজকে শুরু করা যাক। আগের দিন আমরা কি আলোচনা করছিলাম? বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা আলোচনা করতে করতে পূর্ণ স্বাভাবিক, প্রথমে কি কি সংখ্যা আসলো? কি কি সংখ্যা আসলো প্রথমে বলো? না, মূলত সংখ্যার আগে কি কি আসলো? প্রথমে সবার আগে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার পরে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার পরে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার পরে মূলত সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয়েছিল? কোথা থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যা? একের থেকে স্বাভাবিক সংখ্যা শুরু হয়, একের থেকে শুরু হয়ে কোথায় যায়? কোথায় যায়? অসীমে চলে যায়, তাই তো? তারপর এটা গেল স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যাকে কোন হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? এন দিয়ে। তারপরে আমার কি আসলো ন্যাচারাল নাম্বারের পরে? অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা ডাব্লিউ, অখণ্ড সংখ্যা কি হবে? ডাব্লিউ। ডাব্লিউ কে কি দ্বারা প্রকাশ করা? ডাব্লিউ কোথা থেকে শুরু হবে? জিরো থেকে। 0 1 2 3 এরকম করতে করতে কোথায় যাবে? অসীম। তারপরে আমার আসলো ডাব্লিউর পরে কি আসলো? ইন্টিজার। ইন্টিজারকে কি দ্বারা প্রকাশ করা হবে? জেড, বড় হাতের জেড। এই জেড কোথা থেকে শুরু হলো? বলছে মাইনাস ইনফিনিটি এ পাশে, তারপরে ডট 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 করতে 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 -1 0, তারপরে 1, তারপরে এরকম ডট 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 যেতে যেতে আবার কোথায় যাবে? ইনফিনিটিতে যাবে। জেড এর পরে কি আসলো? মূলত সংখ্যা। মূলত সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করবে? বড় হাতের কিউ। এবং মূলত সংখ্যাগুলো দেখতে কিরকম হবে? পি বাই কিউ আকার হবে। কি আকার হবে? পি বাই কিউ আকার, যেখানে পি আর কিউটা কি হবে? জেড এ থাকবে। পি আর কিউটা কি হবে? জেড এ থাকবে এবং কিউ নট ইকুয়ালস টু 0 হবে। কিউ নট ইকুয়ালস টু কি হবে? 0। এই চিহ্নটা, এই যে এইরকম চিহ্নটার মানে হচ্ছে এটা জেড এর মধ্যে থাকবে। পি আর কিউটা কোথায় থাকবে? জেড। জেড মানে কি? জেড মানে কি ছিল? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। জেড মানে কি? পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা কোনগুলো? এগুলো। পূর্ণ সংখ্যা কোনগুলো? এগুলো। এগুলোর মধ্যে থাকবে কে? এই যে পি আর কিউ দুটো, তাই তো? তাহলে একটু প্রশ্ন ধরি অল্প। কোনগুলো মূলত সংখ্যা, কি মূলত সংখ্যা নয়? তাহলে দুটো মূলত সংখ্যার উদাহরণ দে তো তুই। তোর নাম জানো কি? সূর্য। দুটো মূলত সংখ্যার উদাহরণ দে। হ্যাঁ বল, দুটো মূলত সংখ্যা। 5/2। আরেকটা 3/2। 0 কি মূলত সংখ্যা? বল, 0 মূলত সংখ্যা? 0 মূলত সংখ্যা নয়? হ্যাঁ, 0 মূলত সংখ্যা। কিরকম করে মূলত সংখ্যা হয়? মূলত সংখ্যা হতে গেলে কি শর্ত? পি বাই কিউ আকারে। তাহলে 0 এর ক্ষেত্রে পি আর কিউটা কোথায়? উপরে পি আর নিচে কিউ। তো 0 এর ক্ষেত্রে পি কত হবে? পি না, পি হবে 0। এই যে 0 ইকুয়ালস টু 0/1। এটা হচ্ছে 0টা পি আর 1টা কিউ। 1টা কি হবে? কিউ। বস, দুটো মূলত সংখ্যার যোগফল মূলত সংখ্যা হবে? না, মূলত সংখ্যার যোগফল সবসময় মূলত সংখ্যা হবে। যোগফল আর কি কি, আর কি কি জিনিসগুলো ওর মধ্যে থাকবে? মূলত সংখ্যার যোগফল, তারপরে আর কি কি ফল? গুণফলটা কি থাকবে? মূলত সংখ্যা হবে? গুণফলটা, বিয়োগফলটা না, বিয়োগফলটাও হবে। যোগফল, গুণফল, বিয়োগফল তিনটেই হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও যোগফল, গুণফল, বিয়োগফল, হ্যাঁ বিয়োগফলটাও হয়। আর ভাগফলটা কি হবে? কখনো হবে, কখনো হবে না। বুঝতে পারছি? তাহলে আজকে তো মূলত সংখ্যা গেল। এরপরে মূলত সংখ্যার পরে আসলো কি সংখ্যা? ও, এই যে এটা মূলত সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা সসীম আর একটা অসীম। অসীম মানে আবৃত, অসীম মানে কি? আবৃত। মানে এটা দশমিক সংখ্যা, সসীম দশমিক, একটা হয় অসীম দশমিক। অসীম কি হবে? দশমিক। দশমিকের আমরা জানি তো দশমিক কিরকম। এই যে এই উদাহরণগুলো হচ্ছে হলো সসীম দশমিকের। এই উদাহরণগুলো হলো কি? সসীম দশমিক। এগুলো এগুলো দশমিকের পরে একটা নির্দিষ্ট ঘর পর্যন্ত যাচ্ছে না। দেখ, এটা দশমিকের পরে 2 আসলো, ওর দশমিকের পরে কত আসলো? 5/5। এখানে দশমিকের পরে 5/3। এগুলো সব সসীম দশমিক। তাহলে এগুলো সবাই কি হবে? মূলত সংখ্যা। এগুলো সবাই কি হবে?
মূলদ সংখ্যা। এরপরে এই অসীম অসীম দশমিক গুলো দেখতে কিরকম হবে, 1.33333 এরকম চলেই যাচ্ছে। ছোটবেলায় এরকম শিখছি আমরা, 1.3 তার মাথার উপর একটা পুটুলি দেয়, শিখছিলাম না? এদেরকে বলা হয় অসীম দশমিক। এগুলো আবৃত। দেখ এই যে তিনটা পরপর কি হয়ে যাচ্ছে, একই রকম সংখ্যা দিচ্ছে না? অনেক সময় ভাগ করলে দেখা যায় কোনো ভগ্নাংশকে, যেরকম তোর হচ্ছে হলো 10/3 যদি ভাগ করি তাহলে কি হবে, দেখ প্রথমে 3, তাহলে এখানে 9 হলো, 1 দশমিক দেব, দশমিক ওকে 0 দেবে, আবার কত দেব, 3 দেব, 9, আবার 1 0, আবার 3। কি কথা বলিস রে? এরকম করে চলতেই থাকবে না? এটা শেষ হবে আর? এরপরে তো আরো 3 3 এরকম চলতেই থাকবে। তাহলে দেখ এই যে এখানে আবর্তন হচ্ছে না, 3 বারবার এসেই যাচ্ছে তো 3 গুলো, তাই এদেরকে বলা হয় আবৃত দশমিক। এদেরকে কি বলা হয়? আবৃত দশমিক। তাহলে এই দশমিক সংখ্যাগুলো একটা ভগ্নাংশের আকারে পেলাম না? এই দশমিক সংখ্যাগুলোকেও ভগ্নাংশের আকারে আনতে পারবো। এই দশমিক সংখ্যাগুলোকে কি আনতে পারবো? ভগ্নাংশের আকারে আনতে পারবো। আর ভগ্নাংশ কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা। তাহলে এই ধরনের দশমিক সংখ্যাগুলো সসীম আর এই আবৃত দশমিক, সসীম আর কি দশমিক? আবৃত দশমিক, এরাও কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা। এরাও কি সংখ্যা হবে? মূলদ। কোন কোন ক্ষেত্রে দেখবি দশমিক সংখ্যা এরকম পাবি, 1.2, 5, 3, 6, 7, আবার 2, 3, 4, 5, 0, 1, 0, 2, 2 এরকম হইতেই পারে দশমিক সংখ্যা। দশমিকের পরে তো যত ইচ্ছে তত ঘর হতেই পারে। তাহলে এটা কি মূলদ সংখ্যা হবে? এখানে কোনো কিছু আবর্তন করছে, একই রকম জিনিস বারবার আসতেছে, এখানে কিন্তু একই রকম জিনিস বারবার আসছে। তাহলে এটা কিন্তু কি হবে না? এই মূলদ সংখ্যা হবে না, আবৃতর মধ্যে পড়বে না। আবৃত গুলোই কেবলমাত্র, আবৃত দশমিক গুলোই কেবলমাত্র মূলদ সংখ্যা হবে, এগুলো হবে না। তাই এটা মূলদ সংখ্যা না। এগুলো তাহলে কি সংখ্যা হবে? তাহলে এইরকম যে সংখ্যাগুলো, আমরা তো দেখলাম ভগ্নাংশ, দেখলাম দশমিক, দেখলাম দশমিকের মধ্যে আবার কিছু কিছু সংখ্যা মূলদ হলো। তাহলে এরকম সংখ্যাও তো থাকবে, এরকম সংখ্যা তো থাকতে পারে। তাহলে এই সংখ্যাগুলো কি হবে? এদেরকে কখনো p/q আকারে প্রকাশ করা যাবে? এদেরকে কি কোনো ভগ্নাংশের আকারে প্রকাশ করা যাবে? এদেরকে যাবে? এদেরকে যাবে ভগ্নাংশে প্রকাশ করা? এদেরকে যাবে। এই 1.22 নেই, এটাকে লেখা যায় 12/10, লেখা যায় না ভগ্নাংশে প্রকাশ করলে? এদেরকেও দেখলাম এই যে এইরকম ভগ্নাংশ থেকে এই যে এইগুলো ভগ্নাংশগুলো আসছে 3.3333 এরকম আসছে। তাহলে এদেরকে ভগ্নাংশে প্রকাশ করা গেল, তাহলে এরা সবাই মূলদ সংখ্যা, কিন্তু এরা মূলদ সংখ্যা নয়। তাহলে এদেরকে কি সংখ্যা বলবে? যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না, অসীম অনাবৃত দশমিক সংখ্যাই হলো অমূলদ সংখ্যা। মানে অসীম, ওই যে অসীমে যাচ্ছিল, এই যে এইরকম যাচ্ছে না, চলেই যাচ্ছে, অসীম অনাবৃত, কোনো আবর্তন নেই এটার মধ্যে। দেখ এখানে 2, 3, 4, 5, 6, 7, 8 আসলো, তারপর আবার 4 এসে গেল, 4-এর পরে 5 আসলো, কিন্তু আরেকটা 5 আসলো, 6। এখানে কিন্তু 4, 5, 6 পাশাপাশি ছিল। এখানে কি আছে? 4, 5, 5, 6, আর এখানে 4, 5, 6। দেখ রিপিটটা হচ্ছে ঠিক মতো। এখানে একটা 5 ছিল, এখানে দুইটা 5, তাহলে রিপিট হলো? রিপিট কিন্তু একই রকম জিনিস আসলো না। একই রকম জিনিস আসলো না বলে এটা অনাবৃত, মানে আবর্তন করে না। এটা কি করে না? আবর্তন করে না। কোনো সংখ্যা এখানে আবর্তন করে না, একই রকম বারবার আসে না। তাই অসীম অনাবৃত দশমিক সংখ্যাগুলো যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যাবে না, এদেরকে বলবে অমূলদ সংখ্যা। এদেরকে কি বলবে? অমূলদ সংখ্যা। এই যে অমূলদ সংখ্যাগুলো এইরকম। √2 এর মান বার করতে পারবো আমরা? বর্গমূল হবে? √2 এর হবে না। √5 এর হবে না, হবে না। এবার এদের সামনে যদি মাইনাস লাগাই দিই তবে কি এদের বর্গমূল সম্ভব? তাও হবে না, কোনোভাবেই হবে না। তাই এরা সবাই কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এরা সবাই কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে বুঝতে পারলাম মূলদ আর অমূলদ কিছুই না। মূলদকে p/q আকারে প্রকাশ করা যাবে, অমূলদতে p/q আকারে প্রকাশ করা যাবে না। এবার কোনো ভগ্নাংশ যদি থাকে সেটা অবশ্যই মূলদই হবে। দশমিক সংখ্যার ক্ষেত্রে কোনগুলো অমূলদ? যেগুলোর মধ্যে কোনো রিপিটেশন নেই, যেগুলোর মধ্যে কি নেই, কোনো রিপিট হবে না। এবং এরকম যদি √ওভার থাকে, √ওভার এমন কোনো জিনিস থাকবে যেটার বর্গ সম্ভব নয়, যেরকম √ওভার হচ্ছে কত হলো 11, বর্গমূল সম্ভব না। তাহলে এটাও কি হবে? অমূলদ। এটাও হবে অমূলদ। বুঝতে পারছি তাহলে মূলদ এবং অমূলদ।
তাহলে মূলদ এবং অমূলদের মধ্যে সব থেকে বড় পার্থক্য কোনটা? কি যেন নাম, তোর নাম তানিয়া না? মূলদ এবং অমূলদের মধ্যে সব থেকে বড় পার্থক্য কোনটা হবে? কিউ আকারে প্রকাশ করা যায় এবং অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। বুঝতে পারছি? তাহলে এই যে মূলদ আর এই অমূলদ, এরা দুইজন মিলে, দুইজন যুক্ত হয়ে কি সংখ্যা দিল আমাকে? বাস্তব সংখ্যা। আমার বাস্তব সংখ্যা। এই সমস্ত সংখ্যা নিয়ে আমরা বাস্তবে আলোচনা করি। আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো শূন্য থেকে শুরু করে এই দশমিক, রুটভার, রুটের ভেতরে 2, রুটের ভেতরে -5, এরকম যে সংখ্যাগুলো সবাইকে নিয়ে আমরা আলোচনা করি না? তো এদের সবাইকে নিয়ে আমার কি সংখ্যা হলো? বাস্তব সংখ্যা। সবাইকে নিয়ে কি সংখ্যা হলো? বাস্তব সংখ্যা। এখানে দেখো, এই যে এখানে লিখছে মূলদ এবং অমূলদ সংখ্যাগুলোকে মিলিয়ে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে বড় ও অমূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করবে? মূলদ সংখ্যাটা কিউ, আর যেটা মূলদ না সেটাই কি? অমূলদ। তাই এটা প্রকাশ করা হয় কিউ, তার মাথায় সি দিয়ে, তার মাথায় ছোট্ট হাতের সি দিয়ে, ছোট সি দিয়ে, এরকম করে অমূলদ সংখ্যাকে প্রকাশ করা হয়। এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে বিপরীত, সি মানে কমপ্লিমেন্ট, এটাকে বলা হয় বিপরীত। মানে কিউ এর যেটা বিপরীত হবে সেটাই কি হবে? অমূলদ। কিউ এর বিপরীতটাই হবে অমূলদ সংখ্যা। আচ্ছা, এই দুটোকে যোগ করলে কি আসবে? রিয়েল নাম্বার আর। আর দিয়ে প্রকাশ করা হয় বাস্তব সংখ্যাকে, আর দিয়ে প্রকাশ করা হবে বাস্তব সংখ্যাকে। তাহলে যদি বলে অমূলদ সংখ্যা কি বাস্তব সংখ্যা হবে, তাহলে কি হবে রে সূর্য? অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা হবে? অমূলদ সংখ্যাগুলো, অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা, 0 বাস্তব সংখ্যা হবে? হ্যাঁ, কেন? কেন অমূলদ সংখ্যাগুলো বাস্তব হবে, মূলদ সংখ্যাগুলো বাস্তব হবে। 0 তো মূলদ সংখ্যা, 0 মূলদ সংখ্যা না? 0 কে পি বাই কিউ এর প্রকাশ করা যাবে? যাবে। তাহলে 0 একটা কি হবে? মূলদ সংখ্যা, তাহলে 0 হবে বাস্তব সংখ্যা। আচ্ছা, মাইনাস নাম্বারগুলো, নেগেটিভ নাম্বারগুলো বাস্তব সংখ্যা হবে? নেগেটিভ নাম্বারগুলো, নেগেটিভ নাম্বারগুলো বাস্তব সংখ্যা হবে। কেন হবে না? হবে তো, নেগেটিভ নাম্বারগুলো বাস্তব সংখ্যা হবে। নেগেটিভ নাম্বারগুলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাগুলো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাগুলো বাস্তব সংখ্যা। আমরা যেই সমস্ত সংখ্যা নিয়ে অঙ্ক করব, ধনাত্মক, ঋণাত্মক, 0, ভগ্নাংশ, দশমিক, যাই সংখ্যা নেই না কেন সবাই কি হবে? বাস্তব সংখ্যা হবে। সবাই কি হবে? বাস্তব সংখ্যা হবে। তাহলে এখানে আরেকবার প্রথম থেকে জিনিসগুলো একটু রিভিশন দিই। হ্যাঁ, এখানে আমরা তো প্রথমে নিচের থেকে শুরু করছিলাম। আমরা কি জানি? প্রথমে একটা থাকে, ওইটা 4 ভাগে ভাগ হয়ে এরকম করে আসে, এরকম করে তো শিখছি। কিন্তু আমরা আজকে মানে সংখ্যার চ্যাপ্টারটাতে কি করলাম? উল্টা, নিচের থেকে আসলাম। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা থেকে বড়কে, তার থেকে বড়কে, এভাবে করে আসলাম। তাহলে আমরা যেভাবে শিখি সেভাবে শিখে নিই। তাহলে সবার আগে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কয় ভাগে ভাগ? মূলদ, অমূলদ। মূলদ আর একটা কি? অমূলদ। মূলদ সংখ্যাগুলো কিরকম? এই ভগ্নাংশের আকারে থাকবে, তাই তো? ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা সবাই। ভগ্নাংশ হবে, পূর্ণ সংখ্যা হবে, নেগেটিভ নাম্বার গুলো হবে, 0 হবে, সবাই মূলদ সংখ্যার মধ্যে পড়বে, তাই তো? এবং অমূলদের মধ্যে কারা পড়বে? এই যে রুটভার গুলো আর কিছু কিছু দশমিক গুলো, রুটভার গুলো এবং কিছু কিছু দশমিক গুলো, যেগুলোর কোনো আবর্তন নেই। তার সাথে সাথে কিছু জিনিস আসবে, এটাকে সবাই চিনি। এই চিহ্নটাকে কি বলে? এই চিহ্নটাকে কি বলে? কোথাও দেখছি এই চিহ্নটা? দেখি, এটাকে বলে পাই। এটাকে বলে পাই। এই পাই দিয়ে অঙ্ক আসবে, 9 এ অঙ্ক আছে, পাই দিয়ে অঙ্ক আসবে। এটাকে বলে পাই। এটা একটা অমূলদ সংখ্যা। এটা ই, এটা কিন্তু সবাই চিনি, ই। এগুলো এক একটা ধ্রুবক পদ, এদের নির্দিষ্ট কিছু কিছু মান হয়। পাই এর মান হয় 3 দশমিক কিছু সামথিং, একটা পাই এর মান এরকম আসে, পাই ই। এদেরকে বলা হয় তুরীয় অমূলদ সংখ্যা। অত কিছু মানে এরা একটা অমূলদ সংখ্যা, এটুকু বুঝবো। কোনো সময় যদি অপশনে দেয় যে কোনগুলো অমূলদ সংখ্যা বেছে রাখো, তাহলে যদি এগুলো থাকে তাহলে এগুলোকে কি বলবো? অমূলদ সংখ্যা বলবো। গেল। অমূলদ সংখ্যার আর ভাগ নেই। মূলদ সংখ্যাকে 2 ভাগে ভাগ করে। একটা এটা তো পূর্ণ হবে, পূর্ণ হয়ে গেছে এটা পূর্ণ সংখ্যা, আর এটা হবে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কোনগুলো? এই যে 0, 1, 2, 3, 4 মাইনাস গুলো, এগুলো হবে পূর্ণ সংখ্যা সবাই। আর এগুলো হবে ভগ্নাংশ গুলো, দেখতে পাচ্ছ তো তোরা? এগুলো হবে ভগ্নাংশ গুলো, কি হবে? তোর মূলদ সংখ্যা হয়ে যাবে। ভগ্নাংশ গুলো কি হবে? মূলদ সংখ্যা 2 ভাগে ভাগ গেল, ভগ্নাংশের মধ্যে নেগেটিভ গুলো আসবে। আচ্ছা, গেল। পূর্ণ সংখ্যাকে আবার 2 ভাগে ভাগ করা হয়, পূর্ণ হবে এখানে।
ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ নাম্বার বা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার, ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো, যেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4, ওরাই আবার স্বাভাবিক সংখ্যা না রে, ওর 1 2 থেকেই তো স্বাভাবিক সংখ্যাগুলো শুরু হয়, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাই হবে স্বাভাবিক সংখ্যাগুলো। তারপরে মাঝখানে আসবে কি শূন্য, এবং তারপরে আসবে নেগেটিভ নাম্বারগুলো, তারপরে কি আসবে নেগেটিভ মাইনাস দেওয়া নাম্বারগুলো। তাহলে পূর্ণ সংখ্যাকে ভাগ করলাম কয়টা ভাগ, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। আমরা যখন প্রথমে করছি তখন বলছিলাম স্বাভাবিক সংখ্যার সঙ্গে অখণ্ড সংখ্যার সঙ্গে নেগেটিভ নাম্বারগুলো মিলে পূর্ণ সংখ্যা হয়, সংখ্যাতে তাই বলেছিলাম না? অখণ্ড সংখ্যা মানে 0 সহ স্বাভাবিক সংখ্যা, 0 সহ স্বাভাবিক সংখ্যা মিলে ঋণাত্মক সংখ্যাগুলোকে নিয়ে পূর্ণ সংখ্যা আসবে। এখন ওটাই ভাগ হলো 3টা ভাগে, একটা ধনাত্মক, একটা শূন্য, একটা ঋণাত্মক গেল। ভগ্নাংশ 2 ভাগে ভাগ হয়, একটা প্রকৃত এবং একটা অপ্রকৃত। উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। সবাই জানি যদি লব ছোট আর হর বড় হয়ে যায় সেটা হয় প্রকৃত ভগ্নাংশ, লব ছোট আর হর বড়, প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। আর অপ্রকৃত ভগ্নাংশ লব বড় আর হরগুলো কি হবে ছোট, সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। এই অপ্রকৃত গুলোকে আবার মিশ্রতে কনভার্ট করা যায়, তো মিশ্র কোনো অন্য কোনো ভাগ না, অপ্রকৃতকেই মিশ্রতে কনভার্ট করা যায়, মিশ্রকেই অপ্রকৃততে আনা যায়, তো ওটা কোনো অপর কোনো ভাগ নয়। বুঝছি এটুকু? আচ্ছা, তারপরে এই যে গেল ভগ্নাংশ। এইবার এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাগুলোকে আবার 3 ভাগে ভাগ করে, কিরকম? একটা মৌলিক, একটা যৌগিক, একটা মৌলিক যৌগিক এমন কিছুই না। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো সূর্য? মৌলিক সংখ্যা কোনগুলো? 2 3। কাকে বলে মৌলিক সংখ্যা শুনি একটু? কাকে বলে শুভশ্রী মৌলিক সংখ্যা? যে সংখ্যাগুলো শুধু ওই সংখ্যা এবং হ্যাঁ, যে সংখ্যাগুলো কেবলমাত্র 2টা গুণনীয়ক হবে, যে সংখ্যাগুলো কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে তাদেরকে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা 2 এর বেশি গুণিতক, 2 এর বেশি গুণনীয়ক থাকবে, তাদেরকে 2টার বেশি গুণনীয়ক থাকবে, তাদেরকে যৌগিক সংখ্যা বলে। যেরকম 1 2 3 4 5 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এখানে যৌগিক সংখ্যাগুলো এই বলেছে। যৌগিক সংখ্যাগুলো কি হবে? 4 6 10 12 ইত্যাদি, এই ডট ডট গুলো বোঝা গেল। আর মৌলিক যৌগিক নয় কোনো এরকম সংখ্যা বলছে 1 মৌলিক নয় যৌগিক নয়, আর কি নয়? মৌলিক নয় যৌগিক নয়। তাহলে ব্যাপারটা বুঝছি এখানটাতে? বুঝছি তো সবাই ভাগগুলো? কি রে, তাহলে দেখি তো একটু ধরি। তো দুটো অমূলক সংখ্যার উদাহরণ দিত সিমরান, দুটো অমূলক সংখ্যার উদাহরণ। হ্যাঁ, বল। যে কোনো জিনিস রুট ওভারের ভেতরে দিয়ে দেবো, এরকম। এই যে রুট ওভার 2, এটা একটা অমূলক সংখ্যা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, রুট 11, রুটের ভেতরে যে কোনো একটা সংখ্যা ঢুকিয়ে দিব, সেটা অমূলক সংখ্যা সবসময় হবে। এটাই মাথায় রাখবো, সব থেকে সোজা উদাহরণ, বুঝতে পারছি? বস, রুট ওভারের ভেতরে এমন একটা সংখ্যা ঢুকাবো যেটার বর্গমূল হয় না। 4 ঢুকাই দিলে কিন্তু হবে না, 4 এর বর্গমূল হয় 2, রুট ওভার 5 হবে। রুট ওভার 8 যৌগিক সংখ্যাগুলোকে দেবে না, মৌলিক সংখ্যাগুলোকেই দেবে না। রুট ওভার 8 দিলে ওটা একটু ছোট অন্য আকারে প্রকাশ করা যায়, তো ওটা অত যৌগিক সংখ্যাগুলোকে দিবে না, মৌলিক সংখ্যাগুলোকেই রাখবো। হ্যাঁ, যেরকম 2 7 বস, 2 7, তারপরে হচ্ছে 11 13 19 এইগুলো সংখ্যাই রাখবো গেল। আচ্ছা, তাহলে অমূলক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? তার নাম জানো কি? দ্বারা, ও বলবে, কিন্তু নাম কি? আরমান। হ্যাঁ, অমূলক সংখ্যা কি হবে, মানে কি দ্বারা প্রকাশ করা হবে অমূলক সংখ্যাকে? বল, বস, বল। কিউ উপরে সি, উপরে 6 না, কি কিউ উপরে সি, ছোট হাতের সি, এরকম করে। এই কিউ দ্বারা মূলত, আর কিউ মাথার উপরে সি থাকলে অমূলত হয়ে যাবে, বুঝা গেল? তাহলে ভাগগুলো তো বুঝছি। আচ্ছা, ও সমতুল্য ভগ্নাংশ আসে, মূলত সংখ্যার মধ্যে একটা ভাগ আসে সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ ছোটবেলায় করছি, ধরো একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটা উপর নিচে কি কি গুণ করব, একই কি সংখ্যা দিয়ে গুণ করে দেবো,
ওপরে যদি এখানে 1 দিয়ে গুণ করি, নিচেও কত দিয়ে গুণ করব? 1 দিয়ে, তাহলে কত হলো? 3/4। হ্যাঁ, তাহলে এটা একটা কি, এটা গেল। তারপরে 3/4, এটাকে যদি উপরে 2 নিচে 2 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 6/8। তাহলে এইটা আর এটা কি আলাদা ভগ্নাংশ দুটো? না, এরা দুজন একই ভগ্নাংশ বলছে। এরা দুজন কি ভগ্নাংশ? একই, সমতুল্য। এরা নিজেরা একই তুল্য। এই যে দেখ এরকম করছে, 3 দিয়ে উপরে গুণ করছে, 4 দিয়ে গুণ করছে, উপরে 2 দিয়ে গুণ করলে 6/8, 3 দিয়ে গুণ করলে 9/12, 4 দিয়ে গুণ করলে 12/16। এরা সবাই একই ভগ্নাংশ। দেখ সমান 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 দিয়ে লিখছে, ভগ্নাংশগুলোকে লিখছে না? সমান সমান দিয়ে লেখার জন্য এই ভগ্নাংশগুলি, এরা সমতুল্য মূলদ সংখ্যা বা সমতুল্য ভগ্নাংশ, মানে একই রকম ভগ্নাংশ, এরা আলাদা আলাদা নয়। বোঝা গেল? একই রকম ভগ্নাংশ। অতটা আসে না, তবে জেনে রাখলাম গেল, অঙ্ক করতে কাজে লাগবে। পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো? বলে যে সমস্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা সাধারণ উৎপাদক থাকে না। সাধারণ উৎপাদক বলতে আমরা বুঝি গসাগুটা, মেইনলি কি বুঝি? গসাগু। যে সমস্ত সংখ্যার গসাগু 1 ছাড়া আর অন্য কিছু সংখ্যা নয়, তাদের কি বলা হয়? পরস্পর মৌলিক সংখ্যা। এই যে বলিয়ে দিয়েছে এখানে, গসাগু যদি 1 হয় তারা কি সংখ্যা হবে? পরস্পর মৌলিক সংখ্যা। অনেকের এটা খুব বাজে ধারণা থাকে, কেবলমাত্র মৌলিক সংখ্যাগুলোই পরস্পর মৌলিক হয়। কেবলমাত্র কি সংখ্যাগুলো মৌলিক, পরস্পর মৌলিক হয়? মৌলিক সংখ্যাগুলো। কিন্তু না, যৌগিকরাও পরস্পর মৌলিক হয়। কেমন করে দেখ, বলছে আমাদের গসাগু কত হতে হবে? 1। পরস্পর মৌলিক মানে কি? তাদের গসাগু কত হবে? 1। গসাগু কি হবে? 1 হবে। তাহলে 5 আর 7 নিলাম, গসাগু করি, কত হয়? গসাগু কত হবে? 1 হবে তো? দুটো মৌলিক সংখ্যা তো, 5ও মৌলিক ছিল, 7ও মৌলিক ছিল, পরস্পর মৌলিক হলো। 5 মৌলিক, 8 যৌগিক না মৌলিক? সিমরন, 8 মৌলিক না যৌগিক? 8 মৌলিক না যৌগিক না? 8 মৌলিক না যৌগিক না? 8 মৌলিক হবে না যৌগিক হবে না? 8 কে 2 দিয়ে ভাগ যায় না? 4 দিয়ে ভাগ যায় না? যায় তো। তাহলে 1 আর 8 এই দুটো সংখ্যা ছাড়া 8 কে আরো অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ গেলে তো? গেলে তো। যদি 1 আর সেই সংখ্যাটা বাদ দিয়ে আর অন্য যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ চলে যায় সেটা যৌগিক। তাহলে 8 তো যৌগিক সংখ্যা, কেবলমাত্র 1 মৌলিক আর যৌগিক দুটোই হবে না। তাহলে 8 যৌগিক, গসাগু করি, কত দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে যাবে? 3, 5 কিছু দিয়ে যাবে না, কত দিয়ে যাবে? কেবলমাত্র 1। তাহলে কি হলো? গসাগু কত হলো তানিয়া? 1। তাহলে এটা মৌলিক ছিল, এটা যৌগিক ছিল, তাও গসাগু 1। তাহলে এটাও পরস্পর মৌলিক। কত দিয়ে যাবে ভাই? 1 ছাড়া অন্য কিছু দিয়ে যাবে? 2 দিয়ে যাবে 15 কে, 3 দিয়ে 15 কে যাবে, কিন্তু 3 দিয়ে 16 কে যাবে? 3 দিয়ে 16 কে যাবে না। আবার 5 দিয়ে 15 কে যাবে, 5 দিয়ে 16 কে যাবে? যাবে না, কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে এটাও কত হলো? 1। শিবশ্রী কি শরীর খারাপ নাকি? ঘুম পাইছে? তাহলে এইটাও দেখ, এরা দুজন মৌলিক ছিল, গসাগু 1। এরা দুজন মৌলিক যৌগিক, গসাগু 1। দুইটাই যৌগিক, তাও গসাগু 1। তাহলে মৌলিক হইলেও পরস্পর মৌলিক হতে পারে, মৌলিক যৌগিক থাকলেও পরস্পর মৌলিক হতে পারে, যৌগিক যৌগিক থাকলেও কি হবে? পরস্পর মৌলিক হতে পারে। যা কিছু হতে পারে, আমার গসাগুতে কত আসবে? 1 আসবে। তারাই কি হবে? পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে কি হবে? গসাগু কি হবে? 1। পরস্পর মৌলিক হইতে গেলে গসাগু কত হতে হবে? 1। দুটো মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক হবেই। দুটো মৌলিক সংখ্যা সবসময় কি হবে? পরস্পর মৌলিক হবেই। চোখ বুঝে যে কোনো দুটো মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক। কিন্তু যদি মৌলিক আর যৌগিক থাকে, এই যে মৌলিক যৌগিক, পরস্পর মৌলিক হতে পারে, মৌলিক মৌলিক পরস্পর মৌলিক হতে পারে। তাহলে বুঝতে পারছি পরস্পর মৌলিক জিনিসটা কি। আচ্ছা দেখ, তাহলে এবার বলছি পরস্পর মৌলিক নয় এমন কি উদাহরণ? 9 আর 24, কষাগু করি 9 আর 24 এর। 2 দিয়ে যাবে? যাবে না। 3 দিয়ে যায় দুজনকেই, তাহলে 3 দিয়ে দিলাম এখানে, তাহলে 3 এখানে, আর এখানে 3 আর 24, আর যাবে? যাবে না। তাহলে 3 এর গসাগু হলো, তাহলে গসাগু 1 পেলাম, কত পেলাম গসাগু? 3। তাহলে এটা কি হবে? পরস্পর মৌলিক হবে। এটা কি হবে? পরস্পর মৌলিক হবে না, হবে না, ভুল বললাম আমি, পরস্পর মৌলিক হবে না, উল্টা বলে ফেলছিলাম। যেহেতু 3 গসাগু আসলো, তাহলে পরস্পর মৌলিক হলো, পরস্পর মৌলিক হলো না। বুঝতে পারছি? ছোটবেলায় আমরা শিখছিলাম সংখ্যা রেখায় স্থাপন।
পরীক্ষাতে এতক্ষণ যতদূর পড়লাম সেগুলো থেকে এর মতো শর্ট কোশ্চেন আসবে, এই অঙ্কগুলি আসে। সংখ্যা রেখা স্থাপন, স্বাভাবিক রেখাকে যদি সংখ্যা রেখা স্থাপন করি তাহলে কিরকম আসবে, ওইরকম ছবি আসবে, আসবে না প্রথমটার মতো। ও একের থেকে শুরু হয়েছে, একের থেকে শুরু হয়ে কোথায় চলে যাবে, ইনফিনিটিতে যাবে। পূর্ণ সংখ্যাগুলোকে যদি প্রকাশ করি ছোটবেলার মতো এরকম, আগেও দেখিয়েছিলাম, ওইখানে মাইনাস ইনফিনিটি রয়েছে, এদিকে কি রয়েছে, মাইনাস ইনফিনিটি, এদিকে কি রয়েছে, প্লাস ইনফিনিটির দিকে যাবে, মাইনাস থেকে প্লাস, মাঝখানে জিরো হচ্ছে না ধনাত্মক না ঋণাত্মক, এইদিকে কি আসবে, সব পজিটিভ নাম্বার গুলো, আর এদিকে কি আসবে, সব নেগেটিভ নাম্বার গুলো, মাঝখানে জিরো বসে থাকবে। বুঝতে পারছি? সোজা এইগুলো সংখ্যা রেখা স্থাপন ছোটবেলায় করছি, পারবো আমরা, তাই তো। যে কোনো একটা সংখ্যাকে যদি বলে -6 কে সংখ্যা রেখায় স্থাপন করো, তাহলে পারবো না? এরকম করে 8 করবো, লম্বা দাগ, মাঝখানে দেবো জিরো, কি হলো, এখানে জিরো, এই পাশে কি হবে, -1 -2, এরকম করতে করতে এখানে আসবে -6, মাঝখানে গুলো আমি লিখলাম না, জায়গা আটলো না, লিখলাম না, তাই হ্যাঁ করতে পারবো না এরকম করে, পারবো তো, গেল। এবার বলেছে মূলত সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন। মূলত সংখ্যা তো এগুলো হবে, এদের মাঝখানে আরো মূলত সংখ্যা থাকতে পারে। একটা মূলত সংখ্যা হাফ, হাফ একটা মূলত সংখ্যা, তো তার মান হাফ একটা মূলত সংখ্যা। তাহলে এই মূলত সংখ্যাটা সংখ্যা রেখায় কোথায় থাকবে, এইখানটাতে, এখানে দেওয়া করা নেই, কোথায় থাকবে সংখ্যা রেখাটাতে, হাফ প্লাসের দিকে তো থাকবে, প্লাসের দিকে কোন জায়গাটাতে, এইখানে থাকবে না এইখানে থাকবে না এইখানে থাকবে, কোথায় থাকবে, কিভাবে বুঝলাম 1 আর 2 এর মাঝখানে হাফ, হাফ কার থেকে বড়, 1 এর থেকে বড় না, এই হাফের থেকে 1 এর থেকে বড় কেমন করে হয়, হাফ তো 0 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট, তাহলে কোথায় থাকবে, এই যে 0 আর 1 এর মাঝখানটাতে, এইখানটাতে কে থাকবে, হাফ থাকবে। এবার যদি তোকে বলে 3/2 কোথায় থাকবে, হ্যাঁ কোথায় থাকবে, এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় না। 3/2 মানে হচ্ছে 1 সমস্ত 1/2, 1 সমস্ত কত বাই 2, 1/2। তাহলে একটা পূর্ণ হয়ে গেছে, একটা কি, এটাকে আরেকটা ভাবে বলা যায় 1 পূর্ণ 1/2 বলা যায়, 1 পূর্ণ 1/2 মানে 1 এখানে কি হয়েছে, পূর্ণ হয়ে গেছে, 1 পূর্ণ হয়ে আরো কত ঘর এসেছে, হাফ, না 1 পূর্ণ হয়ে আরো কত ঘর এসেছে, হাফ, 1 পূর্ণ হয়ে আরো হাফ ঘর। তাহলে একটা কোথায়, একটা কোথায়, এই যে এখানে, এই 1 পূর্ণ হয়ে আরো অর্ধেক ঘর এসেছে, তাহলে এই জায়গাটাতে এসেছে না, 1 পূর্ণ হয়ে আরো কত ঘর, হাফ ঘর, তাহলে এই ঘরটা আমার কত হবে, 1 সমস্ত 1/2 মানে 3/2। ঠিক একই রকম যদি বলতো একটা মাইনাস চিহ্ন সামনে লাগাই দিত, তাহলে কি হতো, তাহলে এখানে সামনে একটা কি দিতাম, মাইনাস দিতাম, সেই মাইনাসটা কোথায় থাকতো, 1 পার করে 1/2, সেটা মাইনাসের দিকে আসবে, কিছুই না, মাইনাসের দিকে একটা কোথায়, এখানে, এটা একটু গন্ডগোল হয়ে গেছে, 1 পার করে -2, 1/2 থাকবে, তাহলে মাইনাস একটা কোথায় রে, মাইনাস একটা কোথায়, এইখানটাতে, এইটাকে পার করে যাবে, কোন দিকে পার করবে, এদিকে পার করবে না এদিকে পার করবে, কোন দিকটাতে থাকবে, এদিকে কেন, 1 এর থেকে বড় হবে, 1 এর থেকে বড় মানে 1 এর থেকে আরো ছোট হবে, এগুলো এদিকটাতে আসবে, তাহলে এটা কোথায় থাকবে, মাইনাসটা থাকবে এই জায়গাটাতে, এই জায়গাটাতে কি হবে, -1 সমস্ত 1/2 সমান সমান -3/2। বুঝতে পেরেছি? হ্যাঁ, তাহলে এরকম করে কতগুলো অঙ্ক আছে, আমরা অঙ্কতে যাব, তার আগে একটা জিনিস দেখে নেই, মূলত সংখ্যার বৈশিষ্ট্য কয়েকটা। কোনটা কঠিন লাগে, কার, আগেরটা, দাঁড়া বোঝাবো, এটা করে নিয়ে অঙ্ক যখন করবো, অঙ্কতে গেলে বুঝবো, দাঁড়া। মূলত সংখ্যার বৈশিষ্ট্য এর আগের দিনই করছি, মূলত সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল একটি মূলত সংখ্যা হবে, সবসময় হবে। ভাগফলটাও কি হবে, মূলত সংখ্যা হবে। কখন ভাগফলটা মূলত সংখ্যা হবে, যখন y ≠ 0 হবে। আমরা দেখছিলাম যোগফলটা মূলত সংখ্যা হয়, বিয়োগফলটাও মূলত সংখ্যা হয়, গুণফলটাও মূলত সংখ্যা হয়, ভাগফলটাও মূলত সংখ্যা হবে যখন y টা নিচের সংখ্যাটা কি হবে, 0 হবে না তখন। এবং আরেকটা জিনিস, দুটি মূলত সংখ্যার মধ্যে অসীম সংখ্যক মূলত সংখ্যা থাকে, দুটো মূলত সংখ্যার মধ্যে কি হবে, অসীম সংখ্যক মূলত সংখ্যা। ব্যাপারটা কি জিনিস,
সংখ্যা রেখায় যদি স্থাপন করি, এখানে 0 পাবো, এখানে 1, এখানে 2, এটুকুই নিলাম। 0 একটা মূলদ সংখ্যা, 1 একটা মূলদ সংখ্যা, ওদের মাঝখানে একটা ডিস্টেন্স থাকে না, এইটুকু। এই বলছে এই দুইটার মধ্যে আরো অসংখ্য মূলদ সংখ্যা থাকবে, এই দুইটার মাঝখানে আরো কি থাকবে? অসংখ্য মূলদ সংখ্যা থাকবে, অসংখ্য মূলদ সংখ্যা। এরকম উদাহরণ কি? 1/100, 1/99, 1/98, এরকম করতে করতে যত আছে সবাই কি থাকবে? এটার মধ্যে থাকবে, এই জায়গাটাতে থাকবে। বুঝতে পারলি? 1 যদি 1000টা বলি তাও এখানেই থাকবে। 1 যদি 1 কোটি বলি, 1 কোটি শূন্য লাগাইতেছি তাও কি করবে? ওইখানেই থাকবে। এরকম করে 1 এর নিচে যদি 5 কোটি বসাই, 1 এর নিচে যদি 1000 কোটি বসাই, সবাই কোথায় থাকবে? এখানে থাকবে না? তাহলে এইটুকু জায়গার মধ্যেই দেখ কত সংখ্যা আছে, গুণে শেষ করতে পারবো? পারবো না। ঠিক একই রকম ভাবে এইটুকু গ্যাপের মধ্যেও কি থাকবে? অনেক সংখ্যা থাকবে, এইটুকু গ্যাপের মধ্যে কত থাকবে? অনেক সংখ্যা থাকবে। যে কোনো দুইটা মূলদ সংখ্যার মধ্যে আরো কি থাকে? অসীম অনেক ধরনের মূলদ সংখ্যা আরো থাকবে। এইটার পরেই তো এটা আসছে না? 1/100 আর 1/99 তো পাশাপাশি রয়েছে। এদের যে মাঝখানে ডিস্টেন্স, এটার মধ্যেও কি থাকবে? আরো অনেক মূলদ সংখ্যা ঢুকে থাকবে। মানে দুইটা যদি মূলদ সংখ্যা পাই, তার মাঝখানে আরো মূলদ সংখ্যা পাবো, তার মাঝখানে কি পাবো? আরো মূলদ সংখ্যা পেতেই থাকবো, এটাই বলেছে। এই দুটো মূলদ সংখ্যা পেলে তার মাঝখানে আরো মূলদ সংখ্যা পাওয়া যায়। আচ্ছা, এবার কোষে দেখিতে আসি।